আমি যখন ভারতবর্ষের দিকে তাকাই, আমি শুধু ভিড় বা জনসংখ্যা দেখি না, আমি দেখি কোটি কোটি নীরব যুদ্ধ, যা প্রতিদিন আমাদের আশেপাশে চলছে। আমি দেখি কোটি কোটি জীবন্ত শিব দুর্গাকে, যারা সংসারের জন্য দুবেলা খেটে চলেছে। আবার যখন ছাত্রছাত্রীদের দিকে দেখি, তোমাদের মতো, যে গভীর রাতে টেবিলে আলো জ্বেলে পড়াশুনো করছে, বাইরের জগৎ ভাবছে সে শুধু পরীক্ষার্থী, তাই ভাবে তো বাড়িতে। কিন্তু আমি জানি সে শুধু ইতিহাস বা ভূগোল বা ফিজিক্স, কেমিস্ট্রি বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছে না, সে যুদ্ধ করছে তার নিজের ভয়ের সাথে, আত্মীয় স্বজনদের কি হবে কি হবে প্রশ্নের সাথে। কিন্তু এটা শুধু পড়াশোনা নয় ভাই, এটা তোমার তপস্যা। সমাজ তোমাদের শুধু পরীক্ষার্থীর ট্যাগ দিয়েছে, কিন্তু আমি বলি তোমরা আধুনিক তপস্বী। নেতাজির কথা ভাবো, কি বলেছিলেন, বা তার আদর্শ কি? নিজের লক্ষ্যের প্রতি একনিষ্ঠ থাকা। তোমার এই পড়ার টেবিলটাই তোমার আশ্রম, তোমার বইগুলি তোমার অস্ত্র। ভয় পেও না, তোমার তপস্যা বিফলে যায় না, যাবেও না। তাকিয়ে দেখবে তো বাড়ির মা, কাকিমা, জেঠিমাদের দিকে। সবার আগে ওঠেন আর সবার শেষে ঘুমন। সমাজ তাদের কি বলে? হাউসওয়াইফ। যেন তারা শুধু বাড়িতেই বসে থাকেন। কিন্তু আমি আপনাদের বলি, পরিবারের সবচেয়ে দক্ষ পলিটিশিয়ান, যিনি অর্থনীতিকে গুলে খেয়েছেন। আমাদের শাস্ত্রে নারীকে বলা হয়েছে শক্তি বা অন্নপূর্ণা। আপনারা কোনো মাইনে ছাড়া, কোনো ছুটি ছাড়া, কোনো বাজেট ছাড়া সবার মন জুগিয়ে সংসার আর অর্থনীতি সামলাচ্ছেন। এর চেয়ে বড় ম্যানেজমেন্ট আর কি হবে? আবার আমি যখন অফিস যাত্রীকে দেখি বা ব্যবসায়ীকে দেখি, লিঙ্গ নিরপেক্ষ ভাবেই দেখা দরকার, সেভাবেই দেখি। যিনি রোজ লোকাল ট্রেনের ভিড়ে গিয়ে ডিউটি করেন, শুধু মাস শেষে পরিবারের মুখে হাসি ফোটাবেন বলে। গীতায় কৃষ্ণ একেই তো বলেছেন কর্মযোগ, কারণ যিনি কর্ম করেন ঈশ্বর তার হাতের মধ্যেই থাকেন। আবার তোমরা খেয়াল করবে বাড়ির বয়োজ্যেষ্ঠদের, যারা চাকরি থেকে বা ব্যবসা থেকে রিটায়ার করেছেন, এখন তারা ভাবছেন অপ্রয়োজনীয় হয়ে গেছেন। একদম না, আপনারা আমাদের শিকড়, আমাদের জ্ঞানের ভান্ডার। আপনাদের থেকেই তো সবকিছু। সমাজ হয়তো আপনাদের প্রত্যেককে, তোমাদের ছাত্র অর্থাৎ ছাত্রছাত্রীদের থেকে বয়োজ্যেষ্ঠদের পর্যন্ত সকলকে সাধারণ বলতে পারে, আমজনতা। কিন্তু আমি আপনাদের চোখে একাধারে সন্ন্যাসী এবং যোদ্ধা, দুটোরই মিশ্রণ দেখি। নিজের লড়াইটাকে কখনো ছোট মনে করবেন না। কেন ছোট মনে করবেন? আপনারা কেউ সাধারণ নন, প্রত্যেকে অসাধারণ। কারণ আপনারা প্রত্যেকে এক একজন নীরব কর্মযোগী। জানেন, একটা কথা খুব মনে রাখা দরকার, সমাজ বা এই সমাজের মানুষ বড্ড ভালোবাসে নিজেদের একটা বাক্সে বন্দি করে রাখতে। নিজের গায়ে ট্যাগ লাগিয়ে নেবে বা অন্যকে একটা নির্দিষ্ট স্তরে দেখবে। মানুষ হিসেবে এটাই আমাদের অভ্যাস। বর্তমান মিডিয়ার দুনিয়ায় এটা বেশি দেখা যাচ্ছে। পিছনে রয়েছে আধুনিক মনের অভিযোজিত রূপ। এই যেমন ধরুন, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি ইউজিসি নেটের জন্য, বাংলা সাহিত্য পড়াচ্ছি। আমাকে দেখে অনেকেই ভাবে এ তো স্কলার, পিএইচডি করছে, সারাদিন নিশ্চয়ই বইয়ের মধ্যে মুখ গুজে থাকে, বাস্তব জগৎ থেকে বেশ দূরে এর বাড়ি। অন্তত তারা ভাবে যে বইয়ের বেড়া পেরোতে হবে, তারপরে আমার বাড়িতে পৌঁছানো যাবে। এটা যারা পিএইচডি করে বা যারা উচ্চশিক্ষা করে তাদের সম্পর্কে অনেকেরই ধারণা। আবার সেই সকল মানুষ যখন আমার বাড়িতে আসেন, আমার পুজোর ঘর দেখেন, তাছাড়া আবার বই দেখতে পান, কিসের বই, যেখানে কোষ্ঠী বিচার নিয়ে কথা বলা আছে, সেই সব বই দেখতে পান, তখন তারা অবাক হয়ে বলেন, ওরে বাবা, এ তো খুব ধার্মিক, আধুনিক যুগের সাথে এর কোনো মিল নেই। তারপর যখন আমি দেখি বা আমি বসি বন্ধুদের সাথে আড্ডায় বসি, ক্রিকেট নিয়ে কথা বলি, ফুটবল নিয়ে কথা বলি, কিংবা দেশের নির্বাচনের কঠিন
স্ট্র্যাটেজি নিয়ে তর্ক করি বা জিও পলিটিক্স নিয়ে কথা বলি, তখন তারা পুরোপুরি কনফিউজড। তাদের মনে প্রশ্ন জাগে, একজন পড়াশুনোর মানুষ হয়ে ক্ষমতার কথা কেন বলছে, একজন ধার্মিক হয়ে রাজনীতি নিয়ে ভাবছেই বা কেন? আসলে সমস্যাটা আমার নয়, সমস্যাটা ওদেরও নয়, সমস্যাটা আমাদের দেখার ভঙ্গিতে, যেটা সমাজ আমাদের শিখিয়েছে। মানুষ ভাবে যে পুজো করে সে বিজ্ঞান বুঝবে না, আর বিজ্ঞান বুঝলে পুজো তো করাই যাবে না, আর যে সাহিত্য পড়ে সে রাজনীতি বুঝবে না। আর সব থেকে বড় কথা, যে সাহিত্য বা পুজো দুটোই করে বা শিল্পের সাধনা করে, সে তো ক্রিকেট ফুটবল খেলা দেখবে না, সিনেমা দেখবে না। কিন্তু আসল সত্যিটা কি? জীবনটা তো কোনো স্কুলের সিলেবাস নয়। এখানে আপনাকে যে কোনো একটা সাবজেক্ট বেছে নিতেই হবে না। প্রাচীন ভারতীয় ঋষিদের কথা ভাবুন, তারা একই সাথে ছিলেন মন্ত্রদ্রষ্টা, আবার একই সাথে রাষ্ট্রগুরু। চাণক্য যদি রাজনীতি না বুঝতেন, তবে কি মৌর্য সাম্রাজ্য তৈরি হতো? কি শ্রীকৃষ্ণ যদি রাজনীতি না করতেন, তবে কি কুরুক্ষেত্রতে ধর্ম প্রতিষ্ঠিত হতো? অর্থাৎ পেশায় আপনি আমি যা হই না কেন, অন্তরে একটি আদর্শের প্রতীক, আর চিন্তায় একজন রাজনীতির ছাত্র, সংসারে অর্থনীতির মন্ত্রী হতে হয়। অর্থাৎ আমাদের নিজেদেরকে খণ্ড খণ্ড করতে হবে না, বুঝতে হবে আমি অখণ্ড। যখন আমি ক্লাসে রবীন্দ্রনাথ বা জীবনানন্দের কবিতা পড়াই, তখন আমি শুধু ছন্দ শেখাই না, আমি শেখাই সেই মূল্যবোধ যা আমাদের সমাজকে তৈরি করেছে। আবার যখন টিভিতে খেলায় ধোনি বা রোহিতের ফিল্ডিং সাজানো দেখি, তখন আমি শুধু বিনোদন দেখি, আমি দেখি পলিটিক্যাল স্ট্র্যাটেজি, যে প্রচন্ড চাপের মুখে কিভাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়। নিজেকে কোনো গণ্ডিতে আটকে রাখা যাবে না। মানুষ অনেক কিছু বলবে, কিন্তু আপনি আমি পূর্ণাঙ্গ হই, এটাই আমাদের কাজ। আমার বন্ধুরা, আত্মীয় স্বজনরা, মাস্টার মশাইরা প্রায় জিজ্ঞেস করেন, তুমি পড়াশুনোর মধ্যে আছো, তুমি রাজনীতি নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছ? পলিটিক্স তো নোংরা জিনিস। আর তাছাড়া চায়ের দোকানে বসে বা হোয়াটসঅ্যাপে রাজনীতির সমালোচনা করা খুব সহজ। কিন্তু আমি তাদের সেটাই বলি, যা আমি নিজেকে রোজ বলি, রাজনীতি তখনই নোংরা হয় যখন তাতে ধর্ম বা নীতি থাকে না। আমি তাদের বলি, মহাভারতের দিকে তাকান, শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন সব ছেড়ে হিমালয় চলে যাও? বলেছিলেন না, তিনি বলেছিলেন যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র তোলো। আমাদের ইতিহাস দেখুন, যদি একদম প্রাচীন ভারতীয় ইতিহাস দেখি, তাহলে দেখব রাজারা শুধু শাসক ছিলেন না, তারা ছিলেন ধর্মের রক্ষক। তাদের বলা হতো রাজ ঋষি, অর্থাৎ যিনি রাজার মতো শাসন করবেন কিন্তু ঋষির মতো জ্ঞান রাখবেন। আমি সেই আদর্শকেই বিশ্বাস করি। রাজনীতি তখনই নোংরা হয় যখন তাতে ধর্ম থাকে না। কিন্তু ধর্ম কি? এখানে ধর্ম বলতে আমি কি বোঝাতে চাইছি? মরাল ডিউটির কথা বলতে চাইছি। আজ যদি ভালো মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদের মতো মোরাল ডিউটি গুণসম্পন্ন মানুষেরা নাক সিটকে রাজনীতি থেকে দূরে সরে থাকেন, বলেন ওটা নোংরা, তাহলে ওটা পরিষ্কার করবে কে? ঘর নোংরা হলে আমরা ঘর তো ছেড়ে দিই না, ঝাড়ু হাতে পরিষ্কার করি। আর আজ যদি বিবেকানন্দের আদর্শ মানা, নেতাজির আদর্শ মানা যুবকেরা, গীতা পড়া মানুষেরা রাজনীতি থেকে দূরে সরে থাকে, গীতা পড়ছে, বিবেকানন্দের আদর্শ মানে, নেতাজির আদর্শ মানে, ক্ষুদিরামকে চেনে, ক্ষুদিরামের আদর্শ মানে, কানাইলালের আদর্শ মানে, তারা রাজনীতি থেকে দূরে সরে আছে, তবে দেশটা, রাজ্যটা চালাবে কারা? দুর্যোধনরা, দুঃশাসনরা? খেয়াল করে দেখো তো, দুর্যোধনেরাই লুটছে আর দুঃশাসনেরা ঘুরে বেড়াচ্ছে। আমাদের একটা নতুন সিলেবাস দরকার, যেখানে বিবেক আর সংবিধান একসাথে চলে। কিন্তু তাহলে এইটা কি নতুন কথা? মানে এই আজকেরই এই কথাটা আমি প্রথম বলছি, তোমরা ভাবনি? আপনারা ভাবেননি? আমি আগে ভাবিনি। কিন্তু আমাদের কোথায় সমস্যা জানেন? দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং।
আপনি যদি আজ খুব টেনশনে বা কনফিউজড থাকেন, তবে ভগবত গীতার একটা স্পেশাল স্ট্র্যাটেজি আপনার জন্য আছে। আমরা অনেকেই ভাবি গীতা শুধু বয়স্কদের জন্য বা সন্ন্যাসীদের জন্য। একদমই না। ক্রাইসিস ম্যানেজমেন্টের সেরা বই গীতা। এখনকার দিনের ভাষায় বললে বলতো বেস্ট সেলার, বইমেলা কাঁপিয়ে দিত। অর্জুনের অবস্থা ঠিক আমাদের মতোই ছিল, কনফিউজড, ভীত। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে হাত থেকে গান্ডিব ফেলে দিয়েছিলেন, তখন কৃষ্ণ তাকে যা দিয়েছিলেন আজকের ভাষায় তাকে বলে মোটিভেশনাল স্পিচ। বৃহৎ অর্থে তিনি দিয়েছিলেন আত্মজ্ঞান। যেখানে কৃষ্ণ শেষ অধ্যায়ে জবরদস্ত একটা কথা বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। একজন সাহিত্যের টিচার বা স্টুডেন্ট যাই বলুন, সেই হিসেবে আমি এর মানেটা একটু অন্যভাবে দেখি। এখানে ধর্ম মানে শুধু রিলিজিয়ান নয়, এখানে ধর্ম মানে নিজের ভেতরে থাকা গন্ডিগুলোকে ভেঙে ফেলা, ড্রপ দ্য বক্সেস। আমাদের মাথার ভেতর সারাক্ষণ হাজারটা চিন্তা চলে। আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, আমাকে ভালো বাবা হতেই হবে, আমাকে ভালো মা হতেই হবে, আমাকে ভালো আত্মীয় হতেই হবে, নাহলে লোকেরা কি বলবে। আমরা এই হাজারটা রোল বা ভূমিকা পালন করতে করতে হাঁপিয়ে উঠছি। কৃষ্ণ বলছেন থামো, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো, নিজের উপর এই অতিরিক্ত বোঝা নিও না। তোমার সমস্ত ভয়, সমস্ত দ্বিধা, সমস্ত কর্তব্য, সমস্ত পাপ পুণ্য যা যা কিছু আছে তোমার, এক জায়গায় জড়ো করো, আর সেটাকে সমর্পণ করে দাও তোমার লক্ষ্যের প্রতি, তোমার সত্যের প্রতি। এটাকেই বলে চূড়ান্ত আত্মজ্ঞান। স্বামী বিবেকানন্দের কথায় অভি নির্ভীক হও, সাহসী হও। ঠাকুরের কথায় সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভাম্পায়ার। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। ভয় তখনই চলে যায় যখন আপনি বুঝতে পারেন যে আপনি কেবল একটা মাধ্যম। ফলের আশা ছেড়ে দিয়ে শুধু নিজের কাজটা 100% দিয়ে করুন, আমিও করি, দেখবেন মন আমাদের শান্ত হয়ে গেছে। এটাই হলো আলটিমেট লাইফ স্ট্র্যাটেজি। কর্মণ্যেবাধিকারেস্তু মা ফলেষু কদাচন। যেদিন আমরা এই পূর্ণ সমর্পণ শিখতে পারবো, সেদিন দেখবো ডিপ্রেশন, ভয়, ওভার থিঙ্কিং উধাও হয়ে যাবে। মনে আসবে এক অদ্ভুত শান্তি। আসলে আমাদের জীবনটা বড় অদ্ভুত, সবকিছুই একে অপরের সাথে যুক্ত। উপনিষদে একে বলা হচ্ছে সূত্রাত্মা, অর্থাৎ সেই এক আত্মা যা কিছু সবের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরুন আমি আপনি টিভিতে খেলা দেখছি, কোনো ক্রিকেট ক্যাপ্টেনকে দেখি লাস্ট ওভারে ফিল্ডিং সাজাচ্ছে, বোলার চেঞ্জ করছে। তখন কিন্তু শুধু একটা খেলা দেখি না, আমি দেখি পিওর পলিটিক্যাল স্ট্র্যাটেজি, চাণক্য নীতির পরিপূর্ণ প্রয়োগ। চাণক্য নীতি কি? সীমিত রিসোর্স বা সম্পদকে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে বিপক্ষের দুর্বলতা খুঁজে বের করতে হয়, এটাই তো ফিল্ডিং ক্যাপ্টেন করেন। এটা কি রাজনীতির চেয়ে কম কিছু? আবার যখন আমি ক্লাসরুমে রবীন্দ্রনাথের নৈবেদ্য বা গীতাঞ্জলি পড়াই, আমি দেখি আমাদের ভারতীয় সংবিধানের আত্মা, যেখানে সাম্য, মৈত্রী আর ত্যাগের কথা বলা হয়েছে। একইভাবে 500 বছরের পুরনো কোনো বাংলা কবিতা বা পদাবলী যখন পড়াচ্ছি, তখন খুঁজে পাই আমাদের সংবিধানের মূল ভিত্তি বা শিকড়। আমাদের দেশের সহিষ্ণুতা, প্রেম আর ভক্তির কথা তো ওখানেই লেখা আছে। তাই আমি বলি, আমাদের জগৎটাকে আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করা বন্ধ করতে হবে। ইতিহাস, খেলা, রাজনীতি, আধ্যাত্মিকতা, এরা সবাই আমাদের কানে কানে একই গল্প বলছে, সেটা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলার গল্প, নিজের চরিত্র গঠনের গল্প, মনুষ্যত্বের গল্প। ভারতবর্ষকে বা নিজেকে বা অন্যকে যদি চিনতে চান, তবে মাঠের স্ট্র্যাটেজি আর বইয়ের ফিলোসফি দুটোকেই খেলা বলে
ভাবতে হবে এবং দুটোকেই খোলা মনে দেখতে হবে। চোখ কান খোলা রাখুন, দেখবেন জ্ঞান সব জায়গায় ছড়িয়ে আছে। আমার মনে হয় ক্লাসরুম আর পার্লামেন্টের মধ্যে আপনাদের আর আমার মধ্যে একটা সেতু তৈরি করা দরকার। যদি আপনিও এটা বিশ্বাস করেন যে জীবনটা সিলেবাসের চেয়েও বেশি কিছু, তবে এই আলোচনায় আপনাকে স্বাগতম। ভালো থাকবেন। নমস্কার।